পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতি পাকিস্তান দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে এতটাই বেড়ে গেছে যা দিন মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে পাকিস্তানের দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পাকিস্তান সরকার। IMF এর কাছে ঋণের আবেদন করলে পাকিস্তানকে বেশ কিছু শর্ত চাপিয়ে দেয়। এই শর্ত পূরণ করতেই নির্বাচন হয়ে গেল পাকিস্তানে। কোন দল সরকার গঠন করবে, কে হতে চলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাই নিয়ে চলছে জোর চর্চা। সদ্য নির্বাচন কাটিয়ে দেশে ফিরে নির্বাচনে লড়াই করে জয়লাভ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এবারে তিনি তার দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাওয়াল ভুট্টো। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রয়েছেন জেলে। তার দলের প্রতীক কেড়ে নিয়েছে সেই দেশের নির্বাচন কমিশন। ফলে এবারে নির্বাচনে ইমরান খানের দল PTI এর তেমন কোনো গুরুত্ব নেই বললেই চলে। কিন্তু তবুও তার দলের নেতারা নির্দল হিসেবে লড়াই করেছেন। যেই হন পাকিস্তানের প্রধানমন্ত্রী বা যে দলের সরকার তৈরি হোক, সেই সরকার কি পারবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ শাসন করতে? পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার কার্যকালের মেয়াদ 5 বছর পূর্ণ করতে পারেননি। তার প্রধান কারণ পাকিস্তানের সেনাবাহিনী। তারাই মূলত সরকার নিয়ন্ত্রণ করে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের মতবিরোধ হলেই সেই সরকারের পতন অনিবার্য। যে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই দেশের সেনাবাহিনী। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যে দেশের সেনাবাহিনী সেই দেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের মাধ্যমে পরিচালিত হয়। সারা বিশ্বে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে অন্যতম পাকিস্তান। পাকিস্তানের যে সরকার সেনাবাহিনীর সঙ্গে মতভেদে জড়িয়ে পড়েছে তার পতন অনিবার্য হয়ে পড়েছে। 1947 সাল স্বাধীনতা লাভ করলেও কোনো সরকার তার কার্যকালের মেয়াদ পূর্ণ করতে পারেননি। তার প্রধান কারণ পাকিস্তানের সেনাবাহিনী। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষভাবে দেশ শাসন করতে দেখা গিয়েছে সেনাবাহিনীকে। পাকিস্তানের সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে তারাই নিয়ন্ত্রণ করে। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পাকিস্তানের সেনাবাহিনী কেন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না তা অনেকেরই অজানা। 1947 সালে স্বাধীনতা লাভ করে পাকিস্তান। সেই সময় থেকেই পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা লাভ করার 75 বছর পেরিয়ে গেলেও এর মধ্যে 34 বছর পাকিস্তানের শাসকের ভূমিকা পালন করে সেনাবাহিনী। অর্থাৎ এই সময়ে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে ক্ষমতা দখল করেছিল, বাকি সময়ে পরোক্ষভাবে সরকার পরিচালনা করেছে তারাই। যখন সরকারের সঙ্গে মতবিরোধ হয়েছে তখনই সেই সরকারকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। 1958 সালে প্রথমবারের মতো পাকিস্তানের সামরিক শাসন শুরু হয়। এরপর 1958 থেকে 1971 এই সময়ে পাকিস্তানের শাসন ছিল সেনাবাহিনীর হাতে। এই সময় পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী শক্তিশালী হয়ে ওঠে। সারা দেশে নিজেদের প্রভাব অনেকটাই বাড়িয়ে নেয়। পাকিস্তানের সামরিক শাসন প্রতিষ্ঠান করে পাকিস্তানের প্রাক্তন মেজর জেনারেল তথা পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি শানদার মির্জা। যদিও খুব বেশি সময় তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি। 1958 সালের 27 অক্টোবর তাকে সরিয়ে ক্ষমতা দখল করে ফিল্ড মার্শাল আইয়ুব খান। ক্ষমতা দখলের পর থেকে 1 দশক পাকিস্তানের প্রধান শাসক ছিলেন রাষ্ট্রপতি আইয়ুব খান। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। আইয়ুব খানের শাসনকালে পাকিস্তানের সেনাবাহিনী আর্থিকভাবে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যা তাদের পাকিস্তানের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলে। 1969 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হলে ক্ষমতা দখল করে তারই উত্তরসূরি জেনারেল ইয়াহিয়া খান। 1971 সালে ভারতের সেনাবাহিনীর হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খান। এরপর পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর দল নিজেদের বিজয়ী ঘোষণা করলে বিরোধী দলগুলো ভোটে কারচুপির অভিযোগ তোলে। এই পরিস্থিতির সুযোগ নেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিওয়াল হক। তিনি হয়ে ওঠেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাশ করিয়ে নেন, যে আইনে প্রধানমন্ত্রী এবং সরকারকে বহিষ্কার করার ক্ষমতা অর্জন করেন। এর কিছুদিনের মধ্যে কয়েকজন সেনা অধিকর্তাদের নিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হন জিওয়াল হক। এইভাবে বছরের পর বছর ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখতে সক্ষম হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী এতই শক্তিশালী হয়ে ওঠার প্রধান কারণ অর্থনীতি। স্বাধীনতা লাভের পরপরই কাশ্মীরে ভারতের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে পাকিস্তান। এই যুদ্ধে ভারতের কাছে পরাজিত হলেও কাশ্মীরের গিলগিট, বালুচিস্তান এবং আজাদ পাকিস্তান নিজেদের নিয়ন্ত্রণে পায়। এর ফলে দেশবাসীর সামনে নিজেদের বিজয়ী দেখানোর সুযোগ পায়।
এটিকে ভারতের কূটনৈতিক ব্যর্থতাও বলা যেতে পারে। এরপর থেকেই পাকিস্তান সরকার নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে থাকে এবং এরপর থেকেই বাজেটের 1/3 সামরিক খাতে খরচ করে পাকিস্তান। ফলে সেনাবাহিনী আর্থিকভাবে লাভবান হয়ে ওঠে। এতটাই শক্তিশালী হয়ে ওঠে সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সার কারখানা সবকিছুই রয়েছে সেনাবাহিনীর হাতে। আর এইভাবেই পাকিস্তানের সেনাবাহিনী হয়ে উঠেছে প্রবল শক্তিশালী। সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ করে কেউই টিকে থাকতে পারে না সেখানে। একটা সময় সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতা দখল করলেও বর্তমানে ইমরান খান এই মুহূর্তে সেনাবাহিনীর সবচেয়ে বড় শত্রু। তার প্রমাণ আরও একবার সামনে এসেছে সদ্য ঘটে যাওয়া পাকিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় ইমরান খানের দল পিটিআই সমস্ত দলকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। সেনাবাহিনীর ক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা ভোটের ফলাফল পরিবর্তন করতেও সক্ষম হয়েছে। এই ফলাফল দেখেই বোঝা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী কতটা শক্তিশালী। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী দিনে পাকিস্তানের যেই সরকার আসুক তাকে সেনাবাহিনীর হাতে পুতুল করে রেখে রাষ্ট্র পরিচালনা করবে। তবে প্রশ্ন ওঠে, এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও সেনাবাহিনী কেন প্রত্যক্ষভাবে রাজনীতিতে থাকেন না? আর কোনো ধোঁয়াশা নয়, তার আসল কারণ কোনোভাবে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে না হয়। বলা বাহুল্য, এসবই আসলে তাদের কৌশল। সত্যজিৎ পালের রিপোর্ট, ট্রাইব টিভি।